আলহামদুলিল্লাহ, আজ 23শে জানুয়ারি, 9 মাঘ, তেসরা শাবান, পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সবার আগেই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। গত মাস থেকে আমরা এই দোয়া পড়া শুরু করেছি। আজকে শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বাৎসরিক আমল কবুল হয়, পেশ করা হয়। আমাদের দৈনন্দিন আমল, সাপ্তাহিক আমল এবং বাৎসরিক আমল তিনভাবেই আল্লাহর কাছে পেশ হয়। বাৎসরিক আমল পেশ হওয়ার মাস হল পবিত্র শাবান মাস। এই জন্য এই মাস শুরু হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। অন্য কোনো মাসে শাবান মাসের মতো এত বেশি রোজা তিনি পালন করতেন না, নফল। তার কাছে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, যেহেতু এই মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, সুতরাং আমি চাই যে রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক। এই জন্য এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো যত বেশি সম্ভব নফল রোজা রাখার চেষ্টা করা এবং আগামী রমজানের প্রস্তুতি হিসেবে রমজানের অভ্যাস, রোজার অভ্যাস এখন থেকেই যদি আমরা শুরু করি, তাহলে দুর্বলতা দূরীভূত হয়ে হঠাৎ রোজা রাখার যে ক্লান্তি, এটা থেকে আমরা মুক্ত হয়ে পবিত্র রমজানকে আমরা সাদরে গ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিশেষ একটি বিষয়ে আপনাদের সামনে কথা বলব। সেটা হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের করণীয়। বিশেষ করে ইন্টারিম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটা সার্কুলার দেওয়া হয়েছে যে জুমার আলোচনায় যাতে বিষয়টি আসে। কারণ আমরা যত কিছুই করি না কেন, দেশকে বাদ দিয়ে করা সম্ভব নয়। দেশের পরিবেশ পরিস্থিতি যদি ইসলামের অনুকূলে থাকে, ধর্মের অনুকূলে থাকে, তাহলে আমাদের জন্য সকল প্রকার ইবাদত আমল এটা সহজ হয়ে যায়। এজন্য মুমিনদের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে। এই দল থাকাটা জরুরি। একটা গ্রুপ, একটা উম্মত,
একটা সম্প্রদায়, একটা জাতি তোমাদের কেমনভাবে তৈরি হতে হবে। তাদের কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে। যা কিছু ভালো, যা কিছু সততা, সত্য, সে সত্যের দিকে আহ্বান করা তাদের দায়িত্ব। এটা উম্মতের প্রধান দায়িত্ব হলো ইয়াদউনা ইলাল খায়র, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করা। ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং তারা সৎ কাজের আদেশ দেবে। তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। একটা গ্রুপের কাজই হলো মানুষকে আল্লাহর পথে ডাকা, কল্যাণের পথে আহ্বান করা, এবং সেই কল্যাণের পথ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। ভালো কথা বলাটাও কল্যাণের পথ, খারাপটা চিনিয়ে দেওয়া কল্যাণের পথ। এই জন্য ইমানের দুইটা শাখা, একটা হলো কিছু জিনিস কবুল করা, আর একটা হলো কিছু জিনিস ত্যাগ করা। সুস্থতার জন্যই দুটো দরকার, খেতে হবে আবার ত্যাগ করতে হবে। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের ব্যাপারে যেরকম আগ্রহী, অসৎ এবং অন্যায় এটা প্রচারের ব্যাপারেও তারা পিছিয়ে থাকবে না। আর আল্লাহ তাআলার ঘোষণা হলো ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত জাতি যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, একমাত্র তারাই হবে সফল। সকল প্রকার সফলতা তাদের জীবনেই থাকবে। দুনিয়ার মানুষ তাদেরকে অনেক ধরনের মনে করতে পারে যে তার দুনিয়াতে অনেক ক্ষতি হলেও আল্লাহর দৃষ্টিতে তারাই কিন্তু সফল মানুষের তালিকায় লিপিবদ্ধ থাকবে। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা মূলত একটা কর্তৃত্বমূলক কাজ। এর জন্য ক্ষমতা দরকার, এর জন্য একটা অবস্থান দরকার, একটা অথরিটি দরকার। যে কেউ সৎ কাজ বলতেও পারে না, করতেও পারে না, আবার অসৎ কাজ নিষেধ করার জন্য একটা অবস্থান না হলে পারা যায় না। তো বাংলাদেশের দীর্ঘদিনের জুলুম, শোষণ, নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম এবং একটা কালো অধ্যায় পেরিয়ে দীর্ঘ 1.5 যুগ পরে আমরা আবার একটা আধুনিক বাংলাদেশ স্বপ্ন দেখছি। আমরা একটা সততার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা লালন করছি, যেটা অল্প কিছুদিন পরে আগামী মাসের 12 তারিখ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এটা শুধু একটি জাতীয় নির্বাচন নয়, বরং এটা হলো একটা দেশের মৌলিক পরিবর্তন। এটা সরকার পরিবর্তনের কোনো নির্বাচন নয়, এটা হলো আদর্শ পরিবর্তনের নির্বাচন। আগামীর বাংলাদেশ কোন নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে, নাকি বিগত 55 বছর যেভাবে চলেছে ওইভাবেই আমরা চলতে থাকব, তার সিদ্ধান্ত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। এবং সেখানে আমাদের একই সাথে দুটো ভোটে অংশগ্রহণ করতে হবে। একটি হলো গণভোট, আর আরেকটি হলো জাতীয় সংসদের নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে এভাবে একসাথে দুটো ভোট কখনো হয়নি। গণভোট মাঝে মধ্যে হয়েছে, কিন্তু আলাদা আয়োজন করে হয়েছে। কিন্তু এখন একই সাথে একজন ভোটারকে
দুইটা সিদ্ধান্তের কথা জানাতে হবে। তো বর্তমান সরকারের পক্ষ থেকে যে বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হলো ব্যালটের ভোটের আগে আমাদেরকে গণভোটে আমরা যাতে সবাই অংশগ্রহণ করি, কারণ গণভোটের সিদ্ধান্তের উপর ব্যালটের ভবিষ্যৎ নির্ভর করছে। গণভোটের যেটা উদ্দেশ্য, যেটা সংস্কার, সংবিধানের যেটা পরিবর্তন, এটা যদি পাশ করানো না যায়, হ্যাঁ ভোট যদি জয়যুক্ত না হয়, তাহলে ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের পক্ষে জুলাই আন্দোলনের স্বপ্ন লালন করা, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং অসংখ্য মানুষের ত্যাগের প্রতিদান দেওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না। এই জন্য হ্যাঁ ভোটের লক্ষ্য হলো গণভোটে বিজয়ী করা, জুলাই সনদকে বিজয়ী করা এবং সংস্কারকে বিজয়ী করা। এই সংস্কার এগিয়ে যাওয়া মানে হলো পুরানো স্বৈরাচারকে বিদায় করা। ভবিষ্যতে বাংলাদেশে সাংবিধানিকভাবে গণতন্ত্রের নাম দিয়ে আর কখনো কোনো স্বৈরাচার আবির্ভূত হতে পারবে না যদি জুলাই সনদ পাশ করা হয়। সংস্কার মানে হলো স্বাধীনতা। এতদিন আমরা কাগজে কলমে স্বাধীন থাকলেও আমরা কিন্তু রাষ্ট্রীয় আধিপত্যের জাতাকলে আমরা লিপ্ত ছিলাম। সে আধিপত্য থেকে মুক্তির মাধ্যম হলো আগামী দিনের সংস্কার। সংস্কার মানে হলো নতুনত্ব, পুরনো বন্দোবস্তের অপসারণ। দীর্ঘদিন ধরে যেভাবে রাজনীতিবিদেরা মানুষকে শোষণ করেছে, বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। নতুন বোতলে বারবার পুরনো মদগুলো ব্যবহার করা হয়েছে, লেভেল পরিবর্তন করা হয়েছে, কিন্তু দেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উন্নয়নের কোনো ধারাবাহিকতা আমরা লক্ষ্য করিনি, যার জন্য হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা এটা এখন আমাদের দেশপ্রেমের দাবি, এটা নৈতিক দাবি এবং এটা যে আল্লাহ তাআলা ইয়ামুরুনা বিল মারুফ বলছেন, সৎ কাজের আদেশ দেওয়া, এই আয়াতের আলোকে এই কাজটা এখন আমাদের জন্য ঈমানি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে যদি এটা পরাজিত হয়, সত্যটা যদি পরাজিত হয়, তাহলে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ জয়যুক্ত না হওয়া মানে নাকে জয়যুক্ত করা, আর না মানে হলো জুলাই সনদকে অস্বীকার করা, আবার সেই পুরনো পথে ফেরত যাওয়া। এই জন্য জুলাই সনদ এটা হলো সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার। আমাদের বর্তমান সংবিধানে 153টি আর্টিকেল আছে, ধারা আছে, অনুচ্ছেদ আছে। এই 153টি অনুচ্ছেদের মধ্য থেকে 48টি অনুচ্ছেদের সংস্কারের প্রস্তাব এই জুলাই সনদের মধ্যে করা হয়েছে এবং জুলাই সনদে যেটাতে প্রধান প্রধান বিরোধী দল সবাই স্বাক্ষর করেছে, সেই সনদের মধ্যে মৌলিকভাবে 30টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এটা নিয়ে অনেকে আবার কিছু আলেম উলামা, পরিচিত কিছু বক্তা, তারা কিন্তু ওইখানে আবার মানুষের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করছেন। তারা বলছেন যে এই জুলাই সনদ পাশ হলে এই জুলাই সনদের মধ্যে বিসমিল্লাহর কথা বলা হয়নি, সুতরাং সংবিধানে যেটা বিসমিল্লাহ আছে ওইটা থাকবে না। রাষ্ট্রধর্ম ইসলাম,
এটা জুলাই সনদ পাস হলে এটা বাতিল হয়ে যেতে পারে। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, যেটা সংবিধানের মূলনীতি, এই ব্যাপারেও জুলাই সনদের সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। এই জন্য আমরা জুলাই সনদের পক্ষে থাকতে পারি না। যেহেতু ইসলামের সাথে এটা সাংঘর্ষিক এবং ইসলামের যেগুলো মৌলিক বিষয় এইগুলো এখানে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি, সুতরাং আমরা আকে সমর্থন করি না। তাদের এই বক্তব্য আপাত দৃষ্টিতে মনে হয় খুবই যুক্তিপূর্ণ এবং ইসলামের দরদি হিসেবে ইসলামের পক্ষে আমরা তাদেরকে মনে হয়, কিন্তু আসলে এটা হলো একটা ষড়যন্ত্র। এটা হলো হাকে পরাজিত করার সাম্রাজ্যবাদী একটি চক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন স্কলার, বিভিন্ন পরিচিত বক্তা, ভাইরাল যে ওয়াইজগণ আছেন, এগুলো বিভিন্ন কারণে বেচা বিক্রি হয়। তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে সাম্রাজ্যবাদী শক্তিগুলো, বিভিন্ন এজেন্সিগুলো, গোয়েন্দা সংস্থাগুলো তাদেরকে ব্যবহার করে, তাদের মুখ দিয়ে এমন কিছু কথা বের করে যাতে পুরো দেশের মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, সেটা হলো মানুষের অধিকার, ইনসাফ। যে ধর্মের হোক, কেউ কারো উপর আর অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না। এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আজকে দুর্নীতি করে করে আমাদের সমস্ত টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে। বলা হচ্ছে একদিকে গরিব দেশ, কিন্তু শত কোটি ডলার যে বিদেশে নিয়ে যাওয়া হলো, এগুলো তো আমাদেরই টাকা। এক একজন মন্ত্রী, এমপি যেভাবে টাকা পাচার করেছে, এরকম যমুনা সেতু আরো 100টা তৈরি করা যায় এই টাকাগুলো। আজকে আমাদের সন্তানেরা চাকরি পাচ্ছে না, বেকার সমস্যা প্রকট, কলকারখানায় উৎপাদন নাই, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই জন্য তো আমাদের এই অব্যবস্থাপনা, এই দুর্নীতি এবং রাজনীতিবিদদের এই অসততা, দেশপ্রেমের অভাব, এটাই মূলত দায়ী। সুতরাং জুলাই সনদের লক্ষ্য হলো যে আমরা এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে আজাদ বাংলাদেশ। এটা কারো গোলাম হবে না, সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে নেওয়া হবে। অন্য কোনো দেশের দূতাবাস বা অন্য কোনো দেশের সরকার আমাদেরকে কোনো প্রেসক্রিপশন করতে পারবে না। আমরা জাস্টিসের স্লোগান দিয়েছি, আমরা আজাদির স্লোগান দিয়েছি, আমরা স্বাধীনতার স্লোগান দিয়েছি। জুলাই সনদ মানে হলো এই স্লোগানকে বাস্তবে, কাগজে কলমে, ডকুমেন্টারি, আইনগতভাবে এটাকে বৈধতা দেওয়া। এই জন্য জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, দীর্ঘ প্রায় 6 মাস ধরে ইন্টারিম গভর্নমেন্ট সকল রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে এবং সম্মিলিত মতামতের ভিত্তিতে 4টি বিষয়ের উপর আজকে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই 4টি বিষয় যদি পাস হয়, অর্থাৎ ভোট যদি পাস হয়, তাহলে মৌলিকভাবে এই সনদের মাধ্যমে আগামী সংবিধানে অন্তত পক্ষে 12টি জায়গায় আমরা এর সুফল পাব, যেগুলোর কারণে অতীতে আমাদেরকে পিছিয়ে যেতে হয়েছে, অতীতে মানুষকে জুলুমের শিকার হতে হয়েছে, যেগুলোর কারণে অতীতে কোন সরকার গণতন্ত্রের চর্চা করেনি।
গণতন্ত্রের নাম দিয়ে এক না এক তন্ত্র চাপিয়ে দিয়েছে আমাদের উপর। কিন্তু জুলাই সনদ যদি পাস হয় আমাদের মতামতের ভিত্তিতে, তাহলে এগুলো কোনো কিছুই আর থাকবে না। এজন্য যারা বিভ্রান্ত সৃষ্টি করছেন, যেটা ইসলামের বিপক্ষে, ধর্মের বিপক্ষে, আল্লাহ তাআলার কথা সুস্পষ্ট নাই, এগুলো আসলে উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রের অংশ। কারণ জুলাই সনদের মধ্যে, জুলাই সনদের যে বৈঠক, যে আলোচনা, এর মধ্যে এগুলোর কোনো কথাই নেই। বিসমিল্লাহ থাকবে কি থাকবে না এটা কোনো আলোচনায় আসে নাই। রাষ্ট্রধর্ম থাকবে কি থাকবে না এটা কোনো আলোচনায় হয় নাই। তাহলে যেগুলো আলোচনা হয় নাই এগুলোর ব্যাপারে তো কেউ হাত দিবে না। এগুলো যেভাবে আছে ওইভাবে বহাল থাকবে। কিন্তু ভোট জয়যুক্ত হলে শুধু পাস পাবে যেই ধারাগুলোর কারণে এদেশে বারবার স্বৈরাচারের জন্ম হয়েছে। মানুষ ঠিকমতো তার মতামত পেশ করতে পারেনি, দুর্নীতির বিস্তার হয়েছে, পারিবারিক শাসন কায়েম হয়েছে। আজকে জুলাই সনদ হলো সেগুলোর গ্যারান্টি, এগুলো যাতে আর কখনো ফেরত আসতে না পারে। এই জন্য আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা দরকার যে বলা হচ্ছে যে এখন দেশের চাবি হলো আপনার হাতে। দেশ কোন দিকে যাবে এটা আগামী মাসে নির্ধারণ হয়ে যাবে। আমরা যদি ভুল করি, আমরা যদি নিজস্ব স্বার্থের কথা চিন্তা করি, যে লোকটা আমার পরিচিত এই জন্য দিয়ে দিলাম, এটা আমার অঞ্চলের এই জন্য দিয়ে দিলাম। এই এবারের নির্বাচনটা হচ্ছে আদর্শের পরিবর্তন, রাষ্ট্রীয় পরিবর্তন, মৌলিক নীতিমালার পরিবর্তন। এটা দলীয়ভাবে না চাইলে কেউ করতে পারবে না। আমি খুব ভালো মানুষ, কিন্তু আমার দল যদি এর বিপক্ষে থাকে, আমার এই ভালো মানুষই কোনো কাজে আসবে না। আর দল যদি সঠিক লাইনে থাকে, আজকে যে জোটগুলো গঠিত হয়েছে সবাই দেশপ্রেমী, এরা কেউ ইসলামের বিপক্ষে না, কেউ হয়তো প্র্যাকটিসিং মুসলিম 100% নয়, কিন্তু বিসমিল্লাহ পছন্দ করে না, নারে তাকবীর পছন্দ করে না, রাষ্ট্রধর্ম পছন্দ করে না, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয় না, এইরকম কোনো রাজনৈতিক দল এখন নাই। তাইলে হ্যাঁ বলা মানে এগুলো সব সমর্থন করা, আর না বলা মানে এগুলোকে অস্বীকার করা। না মানে সে আবার 24 সালের আগের ঘটনায় ফেরত যাওয়া। এই জন্য এখানে 48টা ধারা উপধারার মধ্যে সংস্কার আসবে, 30টি মূল পয়েন্টের ভিতর পরিবর্তন আসবে। সেগুলোকে আরো সংক্ষেপ করে একটা লিফলেট সরকার ছেড়ে দিয়েছে আমাদের কাছে, যে সবগুলো মনে রাখতে না পারলেও আমরা যাতে জনগণকে আশ্বস্ত করি, জনগণকে সচেতন করি, জাতিকে আমরা বোঝাতে পারি যে মৌলিকভাবে 11টি পয়েন্টে আমরা পরিবর্তন পাবো ইনশাআল্লাহ যদি জুলাই সনদ পাস হয়। যেমন 1 নাম্বার, জুলাই সনদ যদি পাস হয়, যে সরকারের ক্ষমতায় আসুক না কেন, সেটা বিএনপি হোক, জামাত হোক, আসলে তো ওরাই আসবে। কোন সরকারের পক্ষে সনদ যদি জয়যুক্ত হয়, এর বাইরে যাওয়ার আর সুযোগ থাকবে না। কারণ জুলাই সনদে উল্লেখেই আছে, এই সনদ পাস হলে পরবর্তী সরকার প্রথম অধিবেশনে এটা সংবিধানের অন্তর্ভুক্ত করতে বাধ্য। এগুলো তখন সাংবিধানিক বাধ্যবাধকতা হয়ে যাবে। কিন্তু এটা পাস না হলে সংবিধান আর বাধ্যবাধকতা থাকতেছে না। এই জন্য আগামী সংসদ কিরকম হবে, রাষ্ট্র কিরকম হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, ভোটের ধরন কি হবে, সবগুলো নির্ভর করতেছে এই সনদের উপর। এটা খুবই গুরুত্বপূর্ণ ভোট। কিন্তু এখানে আমরা অ্যাবসেন্ট থাকলে
জাতির ক্ষতি হয়ে যাবে। আমরা যদি না ভোটে দিই বিরাট ক্ষতি হয়ে যাবে। হাকে একেবারে 100% দিয়ে বিজয়ী করতে হবে। এক নম্বরে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন, দেশ ভালো করার জন্য তিনটা সংস্থাই যথেষ্ট। তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে, কোন সরকার আর স্বৈরাচার হতে পারবে না, কারণ ভোটের সময় তাদেরকে পদত্যাগ করতে হবে। 91 সালে তত্ত্বাবধায়কে বিএনপি ক্ষমতায় আসলো, 96 তত্ত্বাবধায়কে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 2001 সালে আবার বিএনপি আসলো, 2009 সালে আবার আওয়ামী লীগ আসলো। তাইলে বারবার পরিবর্তন হয়েছে কি কারণে? তত্ত্বাবধায়ক সরকার থাকার কারণে। জনগণ তাদের মতামত পেশ করতে পেরেছে। কিন্তু 2009-এর পর থেকে 2024 পর্যন্ত তিনটা যে ইলেকশন হলো, 2014, 2018, 2024, একটাতেও মানুষ ভোট দিতে পারে নাই, কারণ এগুলো হয়েছে দলীয় সরকারের অধীনে। তাহলে দলীয় সরকার সবসময় চাইবে তারা আবার ক্ষমতায় আসুক, এখানে জনগণের মতামত কোনো তোয়াক্কা করে না। এই জন্য রাতের ভোট হয়েছে, আমি দামি ভোট হয়েছে, তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি নির্বাচিত হয়েছে। এই সমস্ত অপতৎপরতা বন্ধ রাখার জন্য, জনগণের অধিকার সুরক্ষার জন্য তত্ত্বাবধায়ক সরকার আবার ফেরত আসতে হবে। এই জুলাই সনদ পাস করলে এটা আবার সংবিধানে বহাল হবে। সামনে থেকে যত ইলেকশন হবে এগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। 2 নম্বর হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি দলীয় হয়, তাহলে তারা যেমন গত সরকারের আমলে যে ভোটের রেজাল্টগুলো দেওয়া হতো, ওরা কি জানে না রাতে ভোট হয়েছে? কিন্তু বলছে যে নির্বাচিত, কারণ ওইখানে তাদের দলের লোকগুলো বসাচ্ছে। কিন্তু এখন সেরকম হবে না। এরপরে কর্ম কমিশন, যেটা পিএসসি, যেই সংস্থার মাধ্যমে সরকারি চাকরি পাওয়া যায়, পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ একটা ইয়েলো থেকে শুরু করে ডিসিএসপি এবং সরকারি সমস্ত কর্মকর্তা, সরকারি অফিসার সবগুলো এই সংস্থার মাধ্যমে হয়। বিগত 15-16 বছরে নিজের দলীয় লোক ছাড়া মেধার ভিত্তিতে কোনো লোককে নিয়োগ দেওয়া হয়নি, কারণ ওইখানে যারা বসা ছিল সবাই দলীয় লোক। ওখানে বঙ্গবন্ধু সম্পর্কে উত্তর দিতে না পারলে তাকে নেওয়া হয়নি। তারপরে কারো পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু তার বাবা কি করে সেটা জানার পরে তাকে আর নেয় নাই। এইভাবে মেধা শূন্য করে ফেলা হয়েছে। দলীয় লোক দিয়ে প্রশাসনগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আত্মীয়তা, দলীয় অন্ধত্ব, এটা দিয়ে প্রশাসনের যেটা স্বাভাবিক গতি, এটাকে নষ্ট করা হয়েছে। তাহলে জুলাই সনদ পাস হলে এটা আর হতে পারবে না। জুলাই সনদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো এই সনদ যদি পাস হয়, তাহলে কোন সরকার পরপর 2 বারের অধিক প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। আমি 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হলাম, নেক্সট টাইমে আবার আরেকবার হতে পারবো, সর্বোচ্চ 10 বছর। তৃতীয়বার আমার যতই জনপ্রিয়তা থাকুক, আমি আর ভোটে দাঁড়াতে পারবো না। এটা হলো লাভ কি? লাভ হলো ও আর আজীবন ক্ষমতায় থাকার চিন্তা করবে না। আগের সরকার যে স্বৈরাচার হলো, কারণ কি? সে আর ক্ষমতা থেকে নামতে চায়নি। সে 41 সালের প্ল্যান করেছে, তারপরে অনেক লম্বা প্ল্যান থাকার কারণে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভুলুণ্ঠিত করে দিয়েছে। সুতরাং এটা আমেরিকাতে সিস্টেমটা আছে। আমেরিকাতে 4 বছর পর পর নির্বাচন, কোন সরকার 8 বছরের বেশি প্রেসিডেন্ট থাকতে পারে না। ফলে আজকে 300-400 বছর ধরে ওখানে কোন স্বৈরাচার জন্ম নিতে পারে। তো বাংলাদেশে শুরু থেকেই স্বৈরাচার দিয়ে যাত্রা শুরু। শেখ মুজিবুর রহমান প্রথম যে একটা পাস করলেন বাকশাল, সেটা হলো স্বৈরাচারের প্রথম সূচনা। তো এই পথ যাতে আজীবনের জন্য বন্ধ থাকে, এই জন্য জুলাই সনদ আমাদেরকে পাস করাতে হবে। 3 নম্বর হলো, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো বলা সম্ভব হবে না।
বাংলাদেশের সংবিধানে একটা আইন আছে, যে আইনটা কোন আইন বলা যায় না, এটাকে বর্বরতা বলা যায়। সেটা হলো একজন খুনি আদালত দ্বারা প্রমাণিত হলো যে সে খুনি, সুপ্রিম কোর্ট তাকে ফাঁসির আদেশ দিয়ে দিল, কিন্তু সে যদি রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লিকেশন করে যে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, তখন রাষ্ট্রপতি এই সমস্ত বিচার ফয়সালা এগুলো সব বাদ দিয়ে, খুনের দণ্ডাদেশকে বাদ দিয়ে ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারে। তাহলে আমরা 10 বছর ধরে যে লড়াই করলাম আমার ছেলের খুনি ফাঁসি দেওয়ার জন্য, সে যখন ওই দলীয় রাষ্ট্রপতির কাছে যায়, দল তাকে ব্যবহার করার জন্য আরেকটা খুনের জন্য মাফ করে দেয়। এভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক খুনিকে বিগত সরকারের রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে। রাষ্ট্রপতির এই ক্ষমতাটা সংবিধানে দেওয়া ছিল, এটা তো আমরা জানিও না অনেকে, কিন্তু এটাই হলো এই বর্বর আইন। তাইলে বিচার ব্যবস্থা কোথায় ছিল? রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ আনা যাবে না, তিনি শত অন্যায় করতে পারবেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে রাষ্ট্রপতি স্বৈরাচার হবেন স্বাভাবিক। এই জন্য জুলাই সনদে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির হাতে এই যে অন্যায় ক্ষমতা, সেটা বাদ দেওয়া হবে। সুপ্রিম কোর্ট যদি সর্বোচ্চ রায় দেয়, সেটাই বাস্তবায়ন হবে। রাষ্ট্রপতি কোনো ফাঁসির আসামিকে মওকুফ করে দেওয়ার ক্ষমতা রাখবে না। এই ব্যবস্থায় আরেকটা কাজ করা হচ্ছে, সেটা হলো যে সংসদের দুইটা পার্ট হবে, একটা হলো নিম্নকক্ষ আর একটা হলো উচ্চকক্ষ, লোয়ার ক্লাস এবং আপার ক্লাস, যেটা পৃথিবীর উন্নত দেশে আছে, ভারতে আছে, কানাডাতে আছে, ব্রিটেনে আছে, আমেরিকাতে আছে, যার কারণে ওখানে চাইলে যে কোনো আইন পাস করা যায় না। বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট হওয়ার কারণে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারা রাতারাতি আইন পাস করে দলীয় উদ্দেশ্য সাধন করে। যেমন বাকশাল পাস হয়েছিল মাত্র 3 মিনিটে, কাউকে কোনো কথা বলতে দেওয়া হয়নি, এবং বলা হয়েছিল অমুক দিনের মধ্যে যদি বাকশালে যোগ না দেয় তার সংসদ সদস্যপদ বাতিল হবে। ব্যবসায়ীদেরকে সেখানে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। এটা বিভিন্ন কারণে হয়েছে, যেহেতু এখানে সংসদের ক্লাস হলো একটা, কিন্তু জুলাই সনদে বলা হচ্ছে যে জুলাই সনদ যদি পাস হয় তাহলে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে 300 জন থাকবে, উচ্চকক্ষে 100 জন থাকবে। 100 জন হবে রেশিও ভিত্তিতে, যে দল যত সংখ্যক ভোট পায় সেই ভোটের একটা আনুপাতিক হারে প্রত্যেক দল থেকে ওখানে তারা প্রতিনিধি মনোনয়ন করতে পারবেন। ফলে দেখা যায় অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত লোক, যারা ভোটের এই মারামারিতে আসতে চায় না, যাদের টাকা নাই কিন্তু মেধা আছে, দল চাইলে ওই লোকগুলোকে ওই উচ্চকক্ষে নিয়োগ দিতে পারবে। ফলে ভোটের জন্য দাঙ্গাবাজি করতে হবে না, টাকা খরচ করতে হবে না, দুর্নীতি করতে হবে না, এবং আমরা সকল প্রকার মেধাকে সেখানে কাজে লাগাতে পারবো। আর নিম্নকক্ষে পাস হওয়ার পরও উচ্চকক্ষের এই জ্ঞানী গুণীদের যেটা মিলন মেলা, সেখানে তো নিশ্চয়ই কিছু বিবেকবান মানুষ থাকবে যারা আইন কানুন বুঝে। এই ধরনের মানুষ যেহেতু সেখানে থাকবে, সুতরাং সংসদ সদস্যরা কোনো অন্যায় আইন পাস করলে উচ্চকক্ষ যদি সেটা পাস না করে, এটা আইনে পরিণত হতে পারবে না, অর্থাৎ একটা বাধা পাবে। এই জন্য কেউ ইচ্ছে মতো আইনের সংশোধন করা এটা আর সম্ভব হবে না। এভাবে দেখা যায় এই হাবুর জয়যুক্ত করা মানে বাংলাদেশের সম্ভাবনার একটা নতুন দিগন্ত উন্মোচন করা, যেটা আমরা এতদিন পারি নাই। দলীয় আনুগত্যের কারণে, দলীয় বৃত্তের কারণে, দলীয় আধিপত্যের কারণে আমাদের এই মতামত পেশ করার সুযোগ
আমাদেরকে কেউ দেয় নাই। আজকে সরকার দিয়েছে, ইউনূস সরকার, ইন্টারিম সরকার এই সুবর্ণ সুযোগটা আমাদের হাতে দিয়েছে। আমরা যাতে এটা সৎ ব্যবহার করি, এখানে যাতে মোটে অবহেলা না করি। আমাদের মা বোনেরা যারা আছেন ওনারা হয়তো আমাদের কথাগুলো নাও শুনতে পারেন, আপনারা গিয়ে তাদেরকে বোঝাবেন এবং হা ভোটের পক্ষে পুরো বাংলাদেশ যাতে এক পায়ে দাঁড়িয়ে যায়, একসাথে সবাই মিলে আপনারা হাকে জয়যুক্ত করবেন। প্রথম ভোটটাই হবে হায়ের পক্ষে রায় দেওয়ার মাধ্যমে। এটা যদি জয় হয়ে যায়, যে সরকারই আসুক তারা উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। কোনো স্বৈরাচার, কোনো দুর্নীতিবাজ, কোনো পারিবারিক শাসন এখানে আর কায়েম হতে পারবে না। আমাদের দেশে যে পরিমাণ মেধাবী রিসোর্স আছে, যে পরিমাণ দেশপ্রেমিক স্কলার আছে, এইগুলোকে যদি আমরা জায়গা মতো কাজে লাগাতে পারি তাহলে দেশ মোটেই পিছিয়ে থাকার কথা না। অনেকে আশঙ্কা করেন যে ভারত আমাদেরকে সহ্য করবে না, ভারতের বাবার সাধ্য নাই। আমরা যদি আমাদের সততার উপর থাকি, এই নিজেকে নিয়ে টেনশনে আছি। সুতরাং এইগুলো হলো জুজুর বই। আজকে ভারতের কথা মালদ্বীপ শুনতেছে না, ভারতের কথা নেপালে শুনে না, ভারতের কথা শ্রীলঙ্কা শুনে না। তাদের কি হচ্ছে? এই যে ইন্টারিম সরকার 15 মাসে ভারতের কোনো কথা শুনে নাই, তাদেরকে কি ফেলে দিতে পারছে? কারণ জনগণের শক্তি হল আসল শক্তি। জনগণ যদি সততার পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। ইরানকে পারছে, আমেরিকা এত চেষ্টা করছে, কারণ ইরানের সরকারের পক্ষে জনগণ আছে। তা আমরা যদি সরকারের পক্ষে থাকি, আমরা যদি গণতন্ত্রের পক্ষে থাকি, কোনো সাম্রাজ্যবাদী শক্তি এখানে নাক গলাতে পারবে না। এই জন্য আমাদের ইমানকে শক্ত করতে হবে, আমাদের সাহসকে মজবুত করতে হবে, ঐক্যবদ্ধতাকে মজবুত করতে হবে। কোনো বিভেদ রাখা যাবে না। এগুলো কোনো দলীয় বিষয় নয়, এগুলো হলো জাতীয় বিষয়, সামগ্রিক বিষয়, দেশের বৃহত্তর স্বার্থ। দেশটা যদি সুন্দর হয়, আমি আপনি সবাই উপকৃত হব। আমার আগামী প্রজন্ম যে যারা আমার সামনে বসে আছে, ওদের জন্য একটা সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ রেখে যাওয়া, এটা তো আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমরা এই দায়িত্ব পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।